জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামাতের নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আপিলে বাতিল, উচ্ছ্বসিত দলীয় নেতা ও আইনজীবীরা আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তা সৃষ্টির শঙ্কা, বিএনপির সিনিয়র নেতাদের, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা কাল, ছোট হচ্ছে বাজেটের আকার, থাকছে কর বাড়ানোর একগুচ্ছ প্রস্তাব, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ থাকছে না। বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলেছেন ডক্টর ইউনূস। 200-রও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 16 জুন পরবর্তী তারিখ দেয়া হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের প্রতিজ্ঞা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ঘটনার তারিখ এবং সময় 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে 5 আগস্ট 2024। অপরাধের ধরন হত্যা, মার্ডার, হত্যা চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার, নির্যাতন, টর্চার, অন্যান্য অমানবিক আচরণ, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, অপরাধ সংগঠন এবং প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিউর টু প্রিভেন্ট, ষড়যন্ত্র, কনস্পিরেসি মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা এই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। 2024 সালের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে সংগঠিত অপরাধ এবং অত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত দালিলিক প্রমাণপত্রের তথ্যপাত্য সমূহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রমাণাদি এই আইনের 19(3) ধারার অধীনে কমন নলেজ এবং জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণেরও প্রার্থনা করছি। মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে অন্য যেরূপ বিবেচনা করে সেরূপ আদেশ দানেরও প্রার্থনা করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথমে একটি বিবিধ মামলা হয়। এর ভিত্তিতে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হয় আনুষ্ঠানিক অভিযোগ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16 জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16 জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপনের সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, বিচার শুরু হয়েছে জাতির ইতিহাসের এক বেদনাদায়ক অপরাধের বিহিত নিশ্চিত করতে। বিচার শুরুর এই ঐতিহাসিক মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই সব ভিকটিমদের, যারা আর কোনোদিন তাদের পরিবারের কাছে ফিরে আসবে না। স্মরণ করছি তাদেরকেও, যারা এই আন্দোলনের চোখ, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়েছেন। স্মরণ করছি সেই সব অকুতভয় মানুষদের, যাদের অপরিসীম ত্যাগের কারণে এই রাষ্ট্র অন্ধকার সময় পেরিয়ে আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায় ভিত্তিক। আমরা চাই এই বিচার শুধু বাংলাদেশের সামাজিক জীবনে সৃষ্ট গভীর ক্ষত মুছে না দিক, বরং এটি হোক এক আত্মাভিমানী জাতির ঐতিহাসিক পুনর্জাগরণ। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আগামীতেও আদালতের কার্যক্রম সম্প্রচার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। নিজের সরকারের আমলে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার কাজ চলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রসিকিউশন জানিয়েছে, এই বিচারের ব্যাপারে তারা খুবই সতর্ক রয়েছেন। বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা, মানবাধিকার রক্ষা করা এবং তাদের ভাষায় বিচারের নামে যেন অবিচার না হয়, যা অতীতে হয়েছে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন।
আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধন বাতিল করে হাইকোর্টে দেওয়ার রায় বাতিল করেছেন আপিল বিভাগ। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন দেখবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। আদেশের পর জামায়াতের আইনজীবী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর। আহমেদ সরওয়ারের আরও একটি রিপোর্ট। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে 2024-এর 1 সেপ্টেম্বর জামায়াতের আবেদনে নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আইনজীবী জানান, সোমবারের মধ্যে রায়ের সংক্ষিপ্ত অনুলিপি হাতে পেয়ে নির্বাচন কমিশনে যাবে জামাত। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাব। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। এ রায়ের আলোকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশনের আইনজীবী। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গিয়েছিল। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিয়েছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। ওটার অর্ডারটা আসবে, ওরা একটা সামারি অর্ডার পাস করবেন, অর্ডারটা আমরা কমিউনিকেট করবো, অর্ডারটা দেখে ইলেকশন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা। তবে রায়ের পর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের কোনো অবজারভেশন এখনও নির্বাচন কমিশন পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এই ইস্যুতে আদালতের কাগজ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান ইসি সচিব। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তার সৃষ্টি হবে বলেছেন বিএনপির সিনিয়র নেতারা। এছাড়া বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচনের দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রবিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেমে নেই, আর ডিসেম্বরের পর সরকার নির্বাচন করতে চাইলে সৃষ্টি হবে অনিশ্চয়তা। আপনারা যে বলছেন জুনে দিবেন, এর আগে কি হয় ডিসেম্বরের পরে? এর পরের বছরের জানুয়ারি মাস, এরপরে ফেব্রুয়ারি মাসে রোজা। এই রোজা এবং ঈদ নিয়ে 2 মাস চলে যায়, ফেব্রুয়ারি মার্চ। এপ্রিল মে হচ্ছে দেশে পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, এগুলোকেও পিছানোর কোনো সুযোগ নেই। আর এই এসএসসি এইচএসসি যে স্কুল কলেজ সেন্টার হয়, সেগুলিতে কিন্তু ভোটের সেন্টার হয়। তো আপনারা তো এপ্রিল মে ইলেকশন করতেই পারবেন না। বিএনপি নিয়ে অহেতুক আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সরকারের সমালোচনা করে বলেন, কোন ইস্যুতেই নির্বাচনকে পেছানোর যৌক্তিকতা নেই। যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে, তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সব কিছুর বিচার করা হবে।
কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই বিচার করতে যদি 5 বছর লাগে তো আমরা 5 বছর নির্বাচন ছাড়া বসে থাকবো? এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এদিকে চণ্ডী ময়দানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও লেকে শাপলা ফুলের চারা রোপণ করেছে আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এতে নেতৃত্ব দেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথ পড়ানোর উদ্যোগ না নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত রিটের উত্থাপিত বিষয় নিষ্পত্তির এখতিয়ার নির্বাচন কমিশনের, এই পর্যবেক্ষণ দিয়ে রায় প্রকাশ হয়েছে আপিল বিভাগের। সোমবার পাঠানো হবে নির্বাচন কমিশনে। অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইশরাক হোসেনের মেয়র পদের শপথের বিষয়ে আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। চলতি বছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। তার 1 মাস পর 27 এপ্রিল আদালতের রায় অনুসারে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরে ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে শুরু হয় টালবাহানা। যদিও স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর তাকে শপথ পড়ানোর বাধ্যবাধকতা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী কোনো না কোনো কাউকে দিয়ে একটা লিগ্যাল নোটিশ দেওয়ানো হয়েছে। এই রিট পিটিশনটা সামারিলি রিজেক্টেড হয়ে গেল। সামারিলি রিজেক্টেড হওয়ার মানেটা হলো এই রিট পিটিশনে কোনো কার্যকারিতা নেই। আমরা তখনই প্রত্যাশা করেছিলাম যে এক্সিকিউটিভ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন ফলো করে, এবং দেশের সর্বোচ্চ আইন হচ্ছে এই সংবিধানটা ফলো করে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন। কিন্তু আমরা তারপরে দেখলাম অ্যাপিলেট ডিভিশনে গেল। অ্যাপিলেট ডিভিশন থেকে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিলেন নির্বাচন কমিশনের বিষয় স্বাধীনভাবে সেটা সিদ্ধান্ত নেবেন। তো নির্বাচন কমিশন তো 27 এপ্রিল সিদ্ধান্ত নিয়েছেন বাই প্রনাউন্সিং এ গেজেট নোটিফিকেশন। তারপরে নতুন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এরই মধ্যে এক ব্যক্তি শপথের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করেন। পরে আদালত সেই রিট খারিজ করে দিলেও এখনও ঝুলে আছে ইশরাকের শপথ গ্রহণ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের পর ইশরাকের শপথের আয়োজন না করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনকে তাদের অথরিটিকে খর্ব করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য এই স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। এটা পুরোপুরিভাবে সংবিধানকে ভায়োলেট করছে এবং রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, আদালতে লিখিত নির্দেশনা হাতে পেলে ইশরাক হোসেনের শপথ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে নাগরিক সেবা অব্যাহত রাখতে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থা কাটাতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও আন্দোলন হয়েছে নগর ভবনে। ঢাকাবাসীর ব্যানারে সকাল থেকে আন্দোলনে যোগ দেন ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণ। এছাড়া নগর ভবনের যাবতীয় নাগরিক সেবা বন্ধ রেখে আন্দোলনে যোগ দেন সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন এলাকা। আদালতের রায় অগ্রাহ্য করে এবং স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট অনুসারে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করেন আন্দোলনকারীরা। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সেই রায় নিয়ে এখনো ডালমাহানা। আজকে শুনেছি অবৈধ প্রশাসক এখানে এসে বসবে।
কেন বসবে? তারা কি আইনকে উপেক্ষা করছে? আইনকে মানছে না। ইঞ্জিনিয়ার ঈশ্বর হোসেন সাহেব যদি ঢাকা শহরের নগর পিতা হয়, ঢাকাবাসী সবচেয়ে ভালো থাকবে। অতীতের সরকারগুলোর থেকে ঈশ্বর সাহেব ঢাকা শহরে সর্বোচ্চ ভালো কাজ করবে। আইনি প্রক্রিয়ার সাথে বেআইনি কার্যক্রম চলছে, তো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা দেখে, আমরা তাদেরকে দায়ী করছি। আপনারা হাইকোর্টকে অপমান করছেন এবং হাইকোর্ট আইনকে আপনারা অবজ্ঞা করছেন। আইনকে আমরা সম্মান জানাবার জন্যই আজকে রাজপথে আছি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা, সে কিন্তু নগরপিতা ছিলেন, দীর্ঘদিন নগরের মেয়র ছিলেন, নগরের অভিভাবক ছিলেন। সেই হিসাবে জনাব ইশরাক হোসেনের কিন্তু জনগণের কাছে, এই ঢাকাবাসীর কাছে একটা দায়বদ্ধতা আছে। দেশের ইতিহাসে এবারই প্রথম ছোট হচ্ছে বাজেটের আকার, তবে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমাও বাড়ছে, প্রয়োজনীয় ভর্তুকি থাকছে জ্বালানি খাতেও। বাজেট নিয়ে বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ এবার থাকবে না। আগামীকাল বিকেল ৩টায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নতুন বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন গোলাম ময়নুল আহসান। ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এবার বাজেট হবে বাস্তবতার নিরিখে। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট, রিভাইজ বাজেটের কাছাকাছি, অরিজিনাল বাজেট একটু, কারণ আমাদের প্রথম হলো সম্পদ দেখতে হবে, রিসোর্স কনস্ট্রেন্ট, ব্যবসা বান্ধব, সব ব্যবসায় সমভাবে উপকার হয়ে তা না, যারা একটু কম সুযোগ পেয়েছে, একটু কম রেয়াত পেয়েছে, সে তাদেরকে দেওয়া। আর কনজিউমার বা আসলে মানুষের জন্য যেটা কিছু স্বস্তি আছে, যারা লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির মধ্যে একটু ব্যবধান রাখবো। আগে একটু কম ছিল, ওটাকে একটু বাড়াবো, যারা একটু এনকারেজ যারা লিস্টেড কোম্পানিতে যায়। স্টক মার্কেটের জন্য আমরা ব্রোকার্সে যে কমিশনের উপর ট্যাক্স কমিয়ে দেবো, অনেক মিটিংও আমি সেদিন বলেছি। যত সম্ভব কম কনস্ট্রাকশনের দিকে যান। হাসপাতাল তৈরি করছেন, আপনার ডাক্তার নাই, যন্ত্রপাতি। এই নরসিংদী একটা বিরাট হাসপাতাল রয়েছে, এখনও হ্যান্ড ওভার করতে পারছে না, বিকজ ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই। তো ওই হাসপাতাল মানে কয়শো কোটি টাকা খরচ করলেন। রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে হাসপাতাল, এইটা একই অবস্থা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে জানান অর্থ উপদেষ্টা, সোশ্যাল ভাতাটা কিছু বাড়াবো, খুব যে বাড়িয়ে দেবো তা না, তা মার্জিনাল হলে আমরা বাড়াচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকগুলি ভাতা আছে না সোশ্যাল ওয়েলফেয়ার, সেগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, কারণ অনেকের আছে একেবারে পঙ্গুরাই পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। এবারও করমুক্ত আয় সীমা বাড়ানোর জোর দাবি আছে। অর্থ উপদেষ্টাও সে দাবিকে যৌক্তিক মনে করেন। একটু বাড়াতে হবে, কিন্তু খুব বেশি বাড়ানো যাবে, কারণ আমরা যখন এই যে রিটার্নগুলো আসছে প্রায় 18 লক্ষ, তাই না, দেখা গেল 2/3 জিরো, এখন 2/3 জিরো কর দেয়। চিন্তা করেন, বেশিরভাগই কর দেয় না। কার 3.5 লক্ষ টাকা নাই? একটা রিক্সাওয়ালারা তো যদি 25,000 বা 30,000 ধরে, তো রিক্সাওয়ালার মতো ট্যাক্স হচ্ছে না, কিন্তু বেশিরভাগই লোকই যার বেতন মাসেই 30,000 টাকা, 40,000 টাকা, তাদেরও জিরো ট্যাক্স। অতএব চট করে ইসে করা, তো ওখানে কিছু দেবো, এবং মার্জিনাল ইসেগুলো একটু কম হবে, মিনিমাম ট্যাক্সগুলো। তো মিনিমাম ট্যাক্স আমরা একটা ঠিক করেছি, এই যে থ্রেশহোল্ড ইসে করলে একটা মিনিমাম একটা ট্যাক্স একটু দিতে হবে। জানান, ভর্তুকিতে জ্বালানি মূল্য স্থিতিশীল রাখতে চায় অন্তর্বর্তী সরকার। চট করে জ্বালানির দাম বাড়াবার আমাদের প্ল্যান নাই। এর মধ্যে আমরা চেষ্টা করবো জ্বালানি রেঞ্জে আনে বেশি দামে, সেটাকে যেন সাশ্রয় দিতে পারে। ওখানে বিরাট একটা সাবসিডি লাগে, ইনফ্যাক্ট জ্বালানির সাবসিডি সবচেয়ে বেশি। অপ্রদর্শিত অর্থ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানান অর্থ উপদেষ্টা। তা কালো টাকা একটা যে ঢালাই সুযোগ ছিল, সেটা তো এমনি থাকবে না। আর একটা আমরা ঠিক ডিরেক্টলি কালো টাকাটা আমরা চিন্তা ভাবনা করছি যে অনেকের কালো টাকা জেনারেট হয় ল্যান্ড অ্যান্ড বিক্রি করে, যেটা প্রাইসটা ইজ আর্টিফিশিয়াল। গোলাম ময়নুল আহসান, বাংলাভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সব থেকে গুরুত্বপূর্ণ স্থান।
আরো জানাচ্ছেন সৈয়দ আব্দুল মোহিত। চীনা বিনিয়োগকে উৎসাহিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত চীন বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে 200 জনের বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্য মন্ত্রী। সফরে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। This year Bangladesh and China marked 50th year of their enduring friendship. This gathering marks a significant milestone in our relationship and growing economic partnership. We have to build a future which can touch the sky. প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের পাটজাত পণ্য নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও তৈরি পোশাক, কৃষি, ঔষধ থেকে শুরু করে একাধিক জায়গায় বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও চীনা ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। Today, as we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers, from textile and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. সম্প্রতি চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছিলেন সেই ডাকে সাড়া দেয়ায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। I requested President Xi Jinping to encourage Chinese companies to invest in Bangladesh. সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। সরকার এই বিষয়ে সচেতন আছে বলে জানিয়েছেন 3 উপদেষ্টা। সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তারা। জানান সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদকে অবহিত করা হবে। একই সঙ্গে সচিবালয়ে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি স্মরণ করিয়ে দেন আন্দোলনকারীদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে রবিবার বেলা 11টার দিকে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এ সময় অধ্যাদেশ বাতিল, ফ্যাসিস্টদের সহযোগী কর্মকর্তাদের অপসারণ সহ 3 দফা দাবি জানানো হয়। আমরা চাই এই অধ্যাদেশটির সম্পূর্ণরূপে বাতিল। আমরা এটা আংশিক সংশোধন, পরিবর্তন এইগুলিতে আমরা যেতে চাই না। কারণটা কারা পুনর্বহাল করেছে, কারা আমাদের উপর চাপি দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে যারা দায়ী, যারা দুর্বিসন্ধিমূলক কর্মকর্তা, তাদেরকে আমরা দ্রুত অপসারণের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে ফোরামের নেতারা দেখা করেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ান হাসানের সাথে। এ সময় উপদেষ্টারা বলেন, দাবি আদায়ে শৃঙ্খলার বিষয়টি মানতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এইভাবে এটা সচিবালয় কালচার বিরোধী ব্যাপার, এইভাবে চিৎকার করা। আপনারা স্মারকলিপি দিতে আসছেন, আপনাদের ব্যাপারটা সচিব কমিটি আমাদের ভূমি মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে একটা সচিবদের একটা কমিটি করেছে। তার সচিব আমাকে সম্পূর্ণ ইনফর্ম করেছে যে আপনাদের কি তাদের সুপারিশ কেটে গেছে। আপনারা আমার কাছে দিলেন। এখন অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা, তো সেটাও আপনারা একটু যদি মাথায় রাখেন তাহলে ভালো হয়। কিন্তু এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাব। কর্মকর্তারও ভাবমূর্তি না, কর্মচারীরও ভাবমূর্তি না, সরকারেরও ভাবমূর্তি না। সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাব। দেশটা একটা সুশৃঙ্খল ভাবে গড়ে উঠুক, আমরা সকলের পরিসীমা ঠিক করে নিই, সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি, শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি। যে আপনাদের কথাগুলো শুনলাম, আপনারা এটুকু মনে রাখবেন যে কথাগুলো শুনে কনভে করা। গেল 25শে মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কৃষি এবং গবেষণায় বাংলাদেশের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফররত চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতা।
তিনি জানান, কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য ও গবেষণার উপর বিশেষ নজর রেখে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে প্রস্তুত দেশটি। রবিবার ঢাকায় চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চীনা ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টাকে চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আত্মবিশ্বাসী। রাত 10টার পরেও বাংলাদেশের শপিং মলে ক্রেতাদের উপস্থিতি দেখে তিনি মুগ্ধ। 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 9ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আশা তার। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যাশা ব্যক্ত করেন, চীনের সহায়তায় বাংলাদেশের প্রতিটি গ্রাম ভিন্ন ধরনের উৎপাদনমুখী হবে। নিয়ম না মেনে নগদ অফিসে স্ত্রীর চাকরির ব্যবস্থা করার অভিযোগ উঠেছে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রধান কার্যালয়ে বনানীতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এপ্রিল ও মে গত 2 মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নগদের বিরুদ্ধে। এই অর্থ ব্যয় প্রাথমিকভাবে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। অভিযানে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে তারা। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। নগদ কর্তৃপক্ষ বিভিন্ন ভুয়া বিল ভাউচার দেখিয়ে প্রায় গত 2 মাসে প্রায় 150 কোটি টাকার অর্থ আত্মসাৎ করেছেন। আর আরেকটা অভিযোগ ছিল একজন আইসিটি মন্ত্রণালয়ের একজন বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তা যারা আতিক মোর্শেদের স্ত্রীর একটা নিয়োগ বিষয়ে অভিযোগ ছিল। তো আমরা 2টা অভিযোগের সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে স্ত্রীর যে নিয়োগের যে অভিযোগটা, ওখানে কিছু সত্যতা পাওয়া গেছে। আর ভুয়া বিল ভাউচার বাবদ যে 150 কোটি টাকার যে আত্মসাতের অভিযোগটা, এটার এখনো আসলে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আমরা সেইভাবে আমরা চাহিদাপত্র দিয়েছি। সংগ্রহ করে দেন যাচাই বাছাই করে দেন ওটার ব্যাপারে মন্তব্য করা যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, দেশে অবশ্যই সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে সেটা করতে হবে নির্বাচিত সরকারকে। নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনাও করেন। পাশাপাশি অতি প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তাহলে সংস্কার কথা বলছেন, সংস্কার করেন না কেন? আইন শৃঙ্খলা ঠিক করেন। পুলিশের পোশাক পরিবর্তন কি কোনো সংস্কার? সংস্কার করতে হবে মানসিক মনের ভিতর দিয়ে। না সংস্কার করছেন, না দেশের আইন শৃঙ্খলা দেখছেন, না দেশের মানুষের দিকে তাকাচ্ছেন। আপনারা আছেন বিদেশি চমক আর কথা নিয়ে আছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। আমরা নির্বাচনের জন্য বিএনপি যা করা দরকার, বিএনপি অবশ্যই সেটা করবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এবং বাস্তা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছেন। আমানুল্লাহ আমান বলেন, দেশের ক্রান্তিকালীন সময়ে জিয়া পরিবারই এদেশের হাল ধরেছেন। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের হাল ধরেছেন। সর্বশেষ জুলাই বিপ্লবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ নতুন বাংলাদেশ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। নির্বাচনকে ভারতের এজেন্ডা হিসেবে প্রচার করা বিপজ্জনক বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিচার সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব না দেওয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া কেন সম্ভব নয় সে বিষয়ে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানান তিনি। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্যকারীরা এখন নতুন বন্দোবস্তে বহাল তবিয়তে। ফ্যাসিজমের শিকড়ে পানি ঢেলে তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করছে বলে অভিযোগ করেন সাইফুল হক। যারা হাসিনাকে হাসিনা বানিয়েছেন, যে কর্তৃত্ববাদী দুঃশাসনে যে দুর্বৃত্ত অর্থনীতি জন্ম দিয়েছে, অথবা রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে, গত 9 মাসে তারা নিজেরা একটা নতুন বন্দোবস্ত করে তারা বহাল তবিয়তে তারা কিন্তু আছেন। যাদেরকে ভোর থেকে ঘুম থেকে উঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন, তারা অধিকাংশই এই বন্দোবস্তের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন, নামে বেনামে বিভিন্ন নামে। বিচার সংস্কার নির্বাচন এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে, এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেও একটা দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া আজ এ মিলিটারি অপারেশনস জোন শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দেশে স্থিতিশীলতার জন্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এনসিপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভার আয়োজন করে পৌর বিএনপি। হালুয়াঘাটে পৌর শহরের উত্তর খয়রাকুরিস্থ সরকারি মিলনায়তনে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লড়াই সংগ্রাম তুলে ধরেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সহ কেন্দ্রীয় ও জেলার নেতারা। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন জাপান বিএনপি নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাপান বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় নেতারা এ দাবি জানান। টোকিওর স্থানীয় একটি কনভেনশন সেন্টারে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম মনি অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন। এ সময় ঢাকা টোকিও বিমানের সরাসরি ফ্লাইট চালু রাখার দাবি জানানো হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরীকে হত্যা চেষ্টার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সংগঠনের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং ঢাকার সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সচিব কাসিম মাসুদ, জাতিসংঘের সাবেক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা ভিডিও ফুটেজ দেখে সার্ভার ওয়াদুদ চৌধুরীর হত্যা চেষ্টাকারী শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। হঠাৎ 3 জন কক্সবাজারের জালালাবাদে টানা ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। এ সময় কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করে ঈদগাঁও উপজেলা প্রশাসন। প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যালায়েন্স হাসপাতাল। দিনটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয় হাসপাতালটিতে। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মাহফুজুল ইসলাম প্রতিষ্ঠানটির দীর্ঘ পথ চলায় রোগী, চিকিৎসক, নার্স ও সকল স্টাফের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি হাসপাতালটির সম্প্রসারণ প্রকল্প এবং নতুন বিভাগ চালুর ঘোষণাও দেন তিনি। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রা শুরু করল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট এবং সুপার ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম নাহার ইলেকট্রনিক্স। এর উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম ও নাহার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী এম ওমর ফারুক। আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুয়ের তৃতীয় শোরুম উদ্বোধন করা হলো রাজধানীর মিরপুরের রূপনগরে। এর উদ্বোধন করেন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ আকিজউদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। এছাড়া আকিজ ফেয়ার ভ্যালুয়ের পান্থপথ শোরুম উদ্বোধনে উপস্থিত ছিলেন এর অপারেশন ডিরেক্টর সৈয়দ জয়নুল আবেদিন সহ গ্রুপের অন্যান্য কর্মকর্তা। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সহ প্রকল্পের আওতায় 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান হয়েছে রাজধানীর উত্তরায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। ক্রাউন সেভেনের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাবো। জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার শুরু, ট্রাইব্যুনালে কার্যক্রম সরাসরি সম্প্রচারের দৃষ্টান্ত। জামায়াতের নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় আপিলে বাতিল, উচ্ছ্বসিত দলীয় নেতা আইনজীবীরা, আদালতের কাগজ পেলে ব্যবস্থা নেবে ইসি। সরকার ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে অনিশ্চয়তা সৃষ্টির শঙ্কা বিএনপির সিনিয়র নেতাদের, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। আগামী অর্থ বছরে বাজেট ঘোষণাকাল, ছোট হচ্ছে বাজেটের আকার, থাকছে কর বাড়ানোর এক গুচ্ছ প্রস্তাব, কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ থাকছে না। বাংলাদেশ এখন বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা বলেছেন ডক্টর ইউনূস। 200-রও বেশি ব্যবসায়ী নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।